বিভাগের নিরাপত্তা রক্ষীদের মারধরের অভিযোগ উঠল তার বিরুদ্ধে। পুরাতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রিত রাজবাড়ি চত্বরে জোর করে টোটো নিয়ে ঢুকতে গেলে বাধা দেয় নিরাপত্তা রক্ষীরা। তখনই উত্তেজিত হয়ে এক নিরাপত্তা রক্ষীকে ঠেলে ফেলে হুমকি দিয়ে টোটো নিয়ে চলে যায় কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত। তোকে বাধা দেওয়া ভুল হয়েছে। তৃণমূল কংগ্রেস এখানে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে, লোকসভায় 29টা আসন জিতেছে। তৃণমূল কংগ্রেস সর্বব্যাপী, তৃণমূল কংগ্রেস সর্বত্রগামী। রাজ পরিবারের যদি কোনো অ্যাডডিক্ট থাকে সেটাকে সরিয়ে ফেলার মতো ক্ষমতা তার আছে। যেভাবে কুচবিহারের রাজবাড়ি আজকে তৃণমূলের নেতৃত্বে কার্যত খালি হয়ে গেছে। আজ থেকে 10 বছর আগে আপনি যদি কুচবিহারের রাজবাড়িতে গিয়ে থাকেন আর আজকে গিয়ে দেখুন, আসবাবপত্র সমস্ত নেই। কে করেছে প্রত্যেকের জানা, কোথাও কিছু থাকবে না। এটাই তৃণমূল। জয়ন্ত থেকে জামাল, জামাল থেকে সাদ্দাম, চারদিকে সব দাপিয়ে বেড়াচ্ছে। প্রশাসনিক তৎপরতা প্রায় নেই, পুলিশ কার্যত ছোট জগন্নাথ, প্রশাসনহীন এক পশ্চিমবঙ্গ আজ এটাই মনে হচ্ছে। এটা তো আমরা অনেকদিন থেকে বলছি। একটা সরকার যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মানে না, যে সাংবিধানিক রীতিনীতি মানে না, সংসদীয় গণতন্ত্রের যে ন্যূনতম সৌজন্য তার প্রতি তাদের আস্থা নেই, যারা সাংবিধানিক প্রধানকে মানে না, যারা সাংবাদিককে মানে না, সাংবাদিকদের আক্রমণ করে, যারা বিচারপতিদের বিচারালয়ের মধ্যে ঢুকে ম্যান হ্যান্ডেল করে, বাড়িতে গিয়ে পোস্টার মানে, তো আপনি তাদের রাজ্যতে তাদের সাম্রাজ্যে কি আশা করেন? মানুষ নিরাপদে থাকবে? এরা কেউই কোনো ব্যক্তি নয়, এরা একটা ব্যবস্থার ফসল মাত্র। বটতলাতে তৃণমূলের কাউন্সিলর এবং যুব নেতার মধ্যে প্রকাশ্যে মারপিট। পুলিশ অ্যাকশন বলতে দুপক্ষের বেশ কয়েকজনের গ্রেপ্তারি এবং পরের তাকে জামিনও দিয়ে দিয়েছে। দুপক্ষের মাথাদেরকে ছুঁয়েও দেখল না পুলিশ। এটা কি লোক দেখানো প্রশাসনিক পদক্ষেপে মনে হচ্ছে না? দেখুন, পুলিশ বলে এই মুহূর্তে এ রাজ্যে কিছু নেই, আর সবসময় পুলিশকে আক্রমণ করে পুলিশকে দোষ দিয়ে কোনো লাভ নেই। পুলিশের সামনে মুখ্যমন্ত্রী একজনকে প্রতিষ্ঠিত বোমাবাজ বলে চিহ্নিত করে দিলেন, আর তারপরে তাকে বিধায়ক বানিয়ে দিলেন। প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী এসপিকে রেখে জেলা শাসকের সামনে কার কথায় চলতে হবে সেটা উনি ঠিক করে দেন। সরকারি খরচায় প্রশাসনিক বৈঠকের নামে একটা তৃণমূলের রাজনৈতিক বৈঠক হয় এবং সেখানে মুখ্যমন্ত্রী চিহ্নিত করে দেন সাম্রাজ্যের চাবিকাঠি কার হাতে। স্বাভাবিকভাবেই সেখানে পুলিশকে করবে। পুলিশ অসহায় শুধু নয়, ব্যবস্থাটাই পাল্টে দিয়েছে তৃণমূল। এবার পুলিশ আক্রান্ত খোদ কলকাতায়। বটতলা থানা এলাকায় মদ্যপ ব্যক্তির হাতে আক্রান্ত পুলিশ অফিসারের মাথা ফাটল। প্রশাসনের ওপর কি সাধারণ মানুষের ভরসা বিশ্বাস কমছে? তৃণমূল কংগ্রেসের পরিবারের যখন কেউ খুন হয় তার প্রথম দাবি থাকে আমি সিবিআই তদন্ত চাই। এটা আজ নয়, তপন দত্ত হত্যা মামলা যে হাওড়ার প্রতিমা দত্ত তার স্ত্রী প্রথম সিবিআই তদন্তের দাবি করেছিল এই সরকারের বিরুদ্ধে, সেটা আজও চলছে। সুতরাং যেখানে শাসক দলেরই কর্মীর ওপরে কোনো আক্রমণ হলে সেই পরিবারের প্রাথমিক দাবি থাকে যে সিবিআই তদন্তে, স্বাভাবিকভাবেই সেখানে আপনি কি প্রত্যাশা করেন? চিতপুরে বাড়ি দখল করে প্রমোটিং করতে বাধা, মাঝরাতে দম্পতিকে মারধরের অভিযোগ। এবং যিনি মারধর করেছেন তিনি আমার অতি ঘনিষ্ঠ বলে দাবি। অ্যান্টি ঘোষের যোগাযোগ, অতীন ঘোষ যোগাযোগটা অস্বীকার করেছে। অর্থাৎ যে মারপিট করলো প্রমোটার নিয়ে দম্পতিকে, সে বলছেন অতীন ঘোষের লোক। অতীন ঘোষ বলছে আমি ওকে চিনি না। প্রত্যেকেই দূরত্ব বাড়ানোর চেষ্টা করেন বিপদে পড়লে। আসলে এটা আপনাদের ফ্রেমে চলে এসেছে, সেই জন্য আপনারা এটা নিয়ে আলোচনা করছেন। সারা রাজ্য জুড়ে এটাই চলছে। যেখানে আপনার ক্যামেরা পার্সন পৌঁছচ্ছে না, যেখানে সাংবাদিকরা গেলে যে কোনো মুহূর্তে তার প্রাণ চলে যেতে পারে, সেই ঘটনাগুলো আপনাদের সামনে আসছে না। এগুলো কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়, কোনোটাই খণ্ডচিত্র নয়, এটা পুরোটাই একই চিত্র নয়, একই স্ক্রিপ্ট, একই ভাবনা। রাজনীতির গতিমুখটাই এগিয়ে আছে। জয়ন্তর ক্লাবে পুলিশের সিল ভাঙা, তালতলা স্পোর্টিং ফের সিল করল পুলিশ। ক্লাব থেকে কি প্রমাণ লোপ করার কোনো চেষ্টা করা হয়েছে কিনা সেই প্রশ্ন উঠছে। পুলিশ ক্লাব সিল করেছিল,
তবে সিল ভাঙা হয়েছে, তারপর আবার আজকে পুলিশ সিল করলো। এই যে মাঝে ভাঙা যে হলো, কোনো প্রমাণ লোপাটের কোনো চেষ্টা কিনা? তো এটা তো স্বাভাবিক আছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে 2021-এ যা ঘটেছিল তা নিয়ে সিবিআই তদন্ত করছে। পুলিশ সহযোগিতা করা তো অনেক দূরের কথা, প্রমাণ লোপ করে দিচ্ছে, সাক্ষীদের হস্টাইল বানাচ্ছে, মানুষকে বাড়ি বাড়ি থেকে ভয় দেখাচ্ছে যে সিবিআই এর সামনে মুখ খুললে বিপদ আছে, আমরা কিন্তু নিরাপত্তা দিতে পারবো না, আমরা অসহায়। এটা পুলিশের বক্তব্য। তো পুলিশ তো স্বতন্ত্র কোনো সংগঠন নয়, পুলিশকে যেভাবে পরিচালনা করছে পুলিশ সেভাবে চলবে। বিধানসভা ভোটের আগে বড়সড় চমক মহারাষ্ট্রের শিন্দে সরকারের। যুবকদের শিক্ষানবিশ পদে নিয়োগের গ্যারেন্টি। উচ্চ মাধ্যমিক পাশ করলেই মিলবে 6,000 টাকা, স্নাতকরা পাবেন 10,000 টাকা করে। ডোল পলিটিক্স, যেটা আপনারা সমালোচনা করেন, আপনারা যেটা সমালোচনা করেন ডোল পলিটিক্স, সেই ডোল পলিটিক্স হচ্ছে। এখন দেখুন, সার্বিকভাবে একটা বিপরীত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মহারাষ্ট্রের অর্থনীতিতে কোনটা প্রাসঙ্গিক কোনটা অপ্রাসঙ্গিক সে বিষয়ে তো আমার বলার কোনো প্রয়োজন নেই। সেখানকার সরকার মনে করেছে এই মুহূর্তে যুবকদের আরেকটু বেশি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া দরকার, কারণ যত দিন যাচ্ছে তত মানুষের কনজিউমারিজম বাড়ছে। তো এই যুগে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো দরকার, তো সেখান থেকে করে থাকতে পারে। কুলতুলির জালাবেরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন সর্দারের বক্তব্যটা স্পষ্ট যে সাকাত আলী এবং বেটো এরা দুজন 108 নম্বর বুথের তৃণমূলের সক্রিয় কর্মী, বুথ সদস্য। তৃণমূলের মিটিং মিছিলে যেত। পুলিশ সূত্রের খবর এর দুজনের নিচেই কাজ করত সাদ্দাম সাইদুলরা। হ্যাঁ, পুরোটাই তৃণমূলের লোকজনের, সম্পূর্ণটাই তৃণমূলের বিষয়। সীমান্তে আপনি যদি যান সেখানে সমস্ত কিছু ওপরে তৃণমূল কংগ্রেসের দখলদারি চলছে। একদিকে জনসন্তুলন বদলে গেছে, গোটা পশ্চিমবঙ্গের সীমানায় আজকে একটা চরম অব্যবস্থা, এবং এটা প্রশাসনের নিয়ন্ত্রণ নেই, এটা ওদেরই নিয়ন্ত্রণ। যারা যখন শাসক দল থাকবে তাদের কাছে চলে যাবে। তবে সিপিআইএম এর সময় সামান্যতম হলেও কিছুটা নিয়ন্ত্রিত ছিল। এখন তো যারা তখন দুষ্কৃতী ছিল তারাই তখন নির্বাচিত জনপ্রতিনিধি, কে তাকে আটকাবে? সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীর মতভেদ প্রকাশ্যে। মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন সবকা সাথ সবকা বিকাশ চাই না, আমরা চাই যারা আমাদের সাথে আছে তাদের বিকাশ। কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সম্পূর্ণ নস্যাৎ করে সুকান্ত মজুমদারের বক্তব্য। শুভেন্দু অধিকারীর বক্তব্য দলের বক্তব্য নয়। দুজনেরই বক্তব্যকে ভুলভাবে উপস্থাপিত করা হচ্ছে। শুভেন্দুর মতো করে বলেছেন, কিছু মানুষ বললেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। শুভেন্দুর এই বক্তব্য এটার বিরোধী বা ওটা খুবই নস্যাৎ করেছেন। আসলে তিনি সেটা বলতে চান, তিনি এটাই বলছেন যে সংগতভাবে আমাকে আক্রমণ করছে, আমার বিরোধিতা করছে, আর আমার বিরোধিতা করছে শুধুমাত্র ধর্মীয় কারণে, তার আমার পাশে থেকে লাভ কি? এর অর্থ কি এই যে নরেন্দ্র মোদী যে জনহিতকর কাজগুলো করছেন সেই আওতা থেকে কেউ বাদ গেছে? কোনো মুসলমানকে উজালা গ্যাস পাননি, বাড়িতে কল পাননি, কোভিডকালে টিকা পাননি, বিনা পয়সায় রেশন পেয়ে যাচ্ছেন না, মুসলমান বলে কি থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে? কিন্তু শুভেন্দু অধিকারী ভিন্ন আঙ্গিকে তিনি একটা আবেগপ্রবণ হয়ে গিয়ে তিনি একটা বক্তব্য রেখেছেন, সেটারও ভুলভাবে উপস্থাপিত করা হচ্ছে। আর শুভেন্দু অধিকারীর এই অবস্থান সম্পূর্ণ পার্টির অবস্থানকে নস্যাৎ করে দিচ্ছে, এরকম কথা সুকান্ত মজুমদার বলেন। সুকান্ত মজুমদার এটাই বলতে চেয়েছেন যে আমাদের অবস্থান এটাই, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দারের বৈভব এবং সম্পত্তি দেখে চমকে যাচ্ছে মানুষ। আর সকালে মানুষকে ঠকিয়ে সকল মানুষকে ঠকিয়ে ভয় দেখিয়ে বিরাট সম্পত্তি করেছে তৃণমূলের কর্মী জামালউদ্দিন সর্দার। এই যে জামালউদ্দিন সরকারের উত্থান, এভাবে মানুষ ঠকিয়ে ইনকাম, প্রশাসন কি করছিল? এতদিন ঘুমোচ্ছিল? প্রস্তুত উঠছে? দেখুন, বিষয়টা হচ্ছে তৃণমূল মোটামুটি যারা করে সবাই নাকি বনেদি বড় লোক। আমি তো ঠিক এদের বিষয়টা বলতে পারবো না, কারণ আমার একটা বনেদি গরিমানের ইতিহাস আছে, আমরা বনেদি করি। তো
তো সেই জন্য তৃণমূলের এই বিষয়গুলো বোঝা কঠিন। আপনি যদি পঞ্চায়েত প্রধানের বাড়িগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন। প্রত্যেকেই বলে দিই বড়, আপনি এখান থেকে একটু দমদমে যান, যে কোনো রিক্সা কুলারকে গিয়ে বলুন আমি চেয়ারম্যান সাহেবের বাড়ি যাবো, বাড়ি উনি আপনাকে বলবেন চেয়ারম্যান সাহেবের কোন বাড়ি, চেয়ারম্যান সাহেবের পুরনো বাড়ি না চেয়ারম্যান সাহেবের নতুন বাড়ি, দুটো বাড়ি আপনাকে রিক্সা কুলার নিয়ে যাবেন, রিক্সা চালক আর পৌঁছে দেবেন, একটা দেখবেন অবস্থা আর পরের প্রাসাদটাও দেখে নেবেন। এটা কোনো খণ্ডচিত্র নয়, কিন্তু সর্বত্র এটাই। আপনি বলেছেন যে বিজেপি রাজ্য সংগঠন থেকে অনেক দূরে, অর্থাৎ লোকসভা নির্বাচনের ব্যর্থতার কাছে দায় ঝেড়ে ফেললেন তিনি। অন্যদিকে বিপরীত মেরুতে দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য, সংগঠন তো কাজ করে 25%, সামগ্রিকভাবে কাজ করে গোটা বিজেপি পরিবার। দুটো বক্তব্যই সঠিক। যদিও বিরোধী দলনেতা কিংবা রাজ্য সভাপতির বক্তব্যের বিশ্লেষণ করা বা তার উপরে নতুন কোনো টিপ্পণী করা, এটা আমার এখতিয়ার বহির্ভূত বিষয়, কিন্তু আমি এটা বলছি দুজনের বক্তব্যই সঠিক। সাংগঠনিক নির্দিষ্ট যে প্রক্রিয়া বলে দলের মধ্যে যেটা আছে, সেটার মধ্যে শুভেন্দু অধিকারী কোনোদিন ছিলেন না, এক। আর দুই, সংগঠনের বাইরেও তো, যে ইনফ্রাস্ট্রাকচারের বাইরেও তো 75% ভাগ আছে। হাওয়া তোলার বিষয় থাকে, নেতার বক্তৃতার বিষয় আছে, প্রত্যেকেই কোনো না কোনোভাবে ইনভলভ থাকে, ওটা বিজেপি পরিবার তার মধ্যে থাকে। 75% দায় তো নিঃসন্দেহে সকলে মিলেমিশে একটা জিনিস তৈরি হয়, তিনি সে কথাই বলেছেন। এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। থ্যাংক ইউ।